আওয়ামী লীগকে যারা ফিরায় আনতে চায় তারা দুইটা এক্সাম্পল বলে ইদানিং দেখবেন আমাদেরকে ইনডোর মিটিংগুলোতে। শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না 2-3 বছর আগে? রাজাপাকসে ফিরে এসে নির্বাচন করছে না? হাসিনা কেন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? যৌক্তিক প্রশ্ন তো। শুনলে যৌক্তিক মনে হয় না? যে ওই যে একটা মেয়ে বলছে না কদিন আগে যে আমি তো ডাকসুরে মনে করছিলাম এটা ক্যান্টিন। এইরকম যদি শিক্ষিত ভদ্র মানুষ থাকে বাংলাদেশে, এই প্রশ্নটা শুনে তাজ্জব হয়ে যাবে না যে হ্যাঁ শ্রীলঙ্কার রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বেচারা চলে গেছে, আবার 2.5 বছর পর কেয়ারটেকার হয়েছে, উনি এসে আবার নির্বাচন করছে, সমস্যা কোথায়? তারপরে ইন্দোনেশিয়াতে সুহার্তোর ছেলে, ইন্দোনেশিয়া না তো ফিলিপাইনে, সুহার্তোর মার্কোসের পতন হয়েছিল না? মার্কোসের জুনিয়র আইসা কয়দিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে? তো হইতে পারবে তো, সমস্যা কই? কি কখনো ভাবছেন আপনারা আওয়ামী লীগ কেন আসতে পারবে না? মানে তাকে না আসতে পারার কারণটা কি? এবং আপনি যদি জুলাইয়ের ঘোষণাপত্র পড়েন 24 তারিখ কি মনে হয়? কিছু ভিড় পারাবালি হয়েছে, এখানে সেখানে কিছু ঝামেলা হয়েছে, এই সরকার 1-2টা গুলি করছে, 1-2টা মানুষটা এখানে সেখানে মারা গেছে, ব্যাপারটা এরকম না? জুলাইয়ের ঘোষণাপত্র পরে এরকম মনে হয়েছে না? তাহলে খেয়াল করতেছেন যে একটা ঘটনার ইন্টেন্সিটি, এটার পাঞ্চ পাওয়ার বলে আর কি, যে আপনি একটা মানুষকে কত পাঞ্চে মারলে তার কয়টা হাড় ভাঙবে, ইন্টেন্সিটিটা লো করে ফেলছে। আমার গণ অভ্যুত্থানটা যে স্কেলে হয়েছে, যে ইন্টেন্সিটিতে হয়েছে, এইটাকে খুবই ছোট করে নিয়ে আসতেছে। ছোট করে আনতে আনতে এমন হয়েছে যে কোনো দল এইটা 75-এর নভেম্বর মাসে নিয়ে গেছে। মানে এইটা যে আমার এখানে শত শত বছরের একটা গুরুত্বপূর্ণ লড়াই, সেইটাকে আমার 90 থেকে ছোট করে ফেলছে। এইটা ওই যে নিরাপদ সড়ক চাই আন্দোলন, এই ভ্যাট বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলন, এরকম একটা জিনিস হয়েছে, কিছু লোক মারা গেছে, দেশের স্থিতিশীলতার স্বার্থে এই সেনাবাহিনীর প্রধান উনি দেবদূত আকারে হাজির হয়েছেন। উনি এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন, আপা আপনি আপাতত একটু হলিডেতে যান, আমরা ওইখানে হলিডে রিসোর্ট আপনার জন্য বুক করে রাখছি, দিল্লিতে দোতলা বাসায় গিয়ে থাকবেন, আপনি পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যাক, আপনি রাজাপাকসের মতো আবার এসে আগামী বছর নির্বাচন করবেন। এই কোনো সমস্যা হয়নি। বক্তব্যটা এরকম না? খেয়াল করছেন টোটাল বয়ানটা কিভাবে করতেছে? হ্যাঁ, মানে বিশ্বাস করে ইউনুসকে দিছিলাম দায়িত্ব, কেউ দেখি মব ঠেকাইতে পারে না, এই আবার খুন খারাপি। সুশীলরা বলা শুরু করছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা 16 বছরেও নাকি ছিল না। খেয়াল করছেন? হ্যাঁ, কি লাভ হইলো? জিনিসপত্রের দাম বাড়তেছে, বিদেশি বিনিয়োগ আসতেছে না, চাকরি বাকরি হচ্ছে না, পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না। তো আগেই তো ভালো ছিলাম, তাই না? এমন রাষ্ট্র কি চেয়েছিলাম, তাই না? ব্যাপারটা এরকম, এমন রাষ্ট্র কি চেয়েছিলাম? এই রাষ্ট্রের জন্য কি 1400 মানুষ জীবন দিল? এত জীবন দেওয়ার পরও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? কেমন সম্ভব? কিভাবে সম্ভব? এত রক্তের পরেও একটা সেকুলার পলিটিক্স এখানে থাকবে না? এত রক্তের পরেও বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সে রাজনীতি করতে পারবে না? এত মানুষ এই কারণে জীবন দিয়েছে, কয়দিন পরে এইটাই বলবে যে এত শহীদ রক্ত, এত ছাত্রলীগের নেতাকর্মী গত বছর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, সেটা কিভাবে সম্ভব? খেয়াল করছেন? এই বয়ান যদি আমরা এখন থেকে চ্যালেঞ্জ না করি, এইটা যেতে যেতে আওয়ামী লীগ ভারত মিলে, বামপন্থীরা মিলে এমন জায়গায় নিবে। সাদেক কায়ুমরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না? হাদিরে অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না? আমারও তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয়। তো আমার বউ নিচে লিখছে, ভাই পাকিস্তানের সাথে ডাইরেক্ট ফ্লাইট এখনো নাই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে, ফ্লাইটের দিন তারিখটা তারপরে ঘোষণা করা হবে কবে যাবে উনি পাকিস্তান। যেহেতু আমার পাঠায় দিবে, ফ্লাইট লাগবে, তো ইসলামাবাদের সাথে এখন ফ্লাইট নাই, এই জন্য নতুন দেখবেন ইসলামাবাদের সাথে ডাইরেক্ট ফ্লাইট হয়েছে। তো নিচে আবার আরেকজন লিখছে, ভাই এই যে আপনারে পাকিস্তানে পাঠানোর জন্যই বাণিজ্য মন্ত্রী আইসা সরাসরি ইসলামাবাদে ডাইরেক্ট ফ্লাইটের চুক্তি করে গেছে, আমারে হাদিরে হাসনাতরে সবারই পাকিস্তান পাঠাই দিব। তাহলে এই রাজনীতিটা খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে, বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন, 24-এর আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে। নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের 1400 মানুষ জীবন দিচ্ছে শুধু শেখ হাসিনাকে ফিরায় নিয়ে আসার জন্য। এই বিএনপি, জামাত, এই সেনাবাহিনী মিল্লা হেরে দেশ থেকে পাঠাই দিচ্ছে। ইতিমধ্যে দেখছেন না ছাত্রলীগের গুন্ডা পান্ডাও এই আহত নিহত শহীদের তালিকায় ঢুকে গেছে। হেলমেট বাহিনীর প্রচুর সদস্য ঢুকছে না? তো এটা কয়দিন পর তো প্রকাশ করবে। হ্যাঁ, ওই যে সাদেক কায়ুম ছাত্রলীগের অমুক কমিটিতে ছিল, ফরহাদ অমুক কমিটিতে ছিল, এরাই তো আন্দোলন করছে। 20 বছর পরে মানুষের মেমোরি ফেড হয়ে যাবে না গ্র্যাজুয়ালি?
তখন এই প্রত্যেকটা শহীদ আন্দোলন ওসমান হাদির ব্যাপারে একটা চিঠি বাইর করবো যে ছাত্রলীগের ফর্ম পূরণ করছিল ওই বরিশাল কোনো এক জায়গায় ফর্ম পূরণ করে সবাই আমাদের সবার নামে দিয়ে দিবে, দিয়া টিয়া প্রমাণ করে দেবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে আসলে কোটা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ক্ষমতা রাখার জন্য, বাংলাদেশে মৌলবাদীর উত্থান ঠেকানোর জন্য, একটা সেকুলার লিবারাল ফোর্সকে ক্ষমতা রাখার জন্য, বাংলাদেশে অস্থিতিশীল মবের পলিটিক্স ঠেকানোর জন্য, একটা স্থিতিশীলতার রাজনীতির জন্য এই শেখ হাসিনার নেতৃত্বেই আন্দোলনটা হয়েছে। এইটাই বয়ান হিসেবে দাঁড় করাবে এবং এটাই হচ্ছে বয়ানের ক্ষমতা। এখন কি করতে হবে? বিএনপিরে দিয়ে জামাত পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে চরমনাই পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে হেফাজত পিটাইতে হবে এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে বয়ানের রাজনীতি, যেই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে যায় না, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতির সাথে যায় না, এটা অরিজিনাল বিএনপির রাজনীতি না, কিন্তু বিএনপি এই পলিটিক্সের ফাপরে এবং ট্র্যাপে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই কারণেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বয়ানের রাজনীতিটা বোঝা তরুণদের জন্য জরুরি। তা না হলে শত শত হাজারে হাজারে আবার জঙ্গি নাটক হবে। আমরা সব দাড়িওয়ালা টুপিওয়ালা যারা নামাজি বিশ্বাস করি কিন্তু জাতীয়তাবাদী বাংলাদেশের পক্ষের মানুষ, তারা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হয়ে যাব আবার। এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হইলেই আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো যাবে, আমাকে রিমান্ডে নেওয়া যাবে, আমার হাতের পায়ের নখ তুলে নেওয়া যাবে, আমাকে গুম করা যাবে, আমাকে আয়না ঘরে নেওয়া যাবে, আমাদের সব কিছু করা যাবে। বিএনপির নেতারা আবার ওই সমাবেশের উপর ভিত্তি করে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, মানে মৌলবাদীদের আখড়া হইতে বাংলাদেশকে আমরা অ্যালাউ করব না, এরকম কথা বলছে না? গত বছর মনে ছিল না? মারামারি করার সময় মনে ছিল কিনা? যখন মারামারি চলতেছিল তখন এই কথাগুলো মনে ছিল কিনা যে দক্ষিণপন্থীদের সাথে আমরা কোনো লড়াই করব না? বাস্তবতা তাই হওয়া দরকার না? আমি যদি কোনো বিশ্বাস সাথে না শুই, আমি কি এটা অমাবস্যা শোবো না, না পূর্ণিমাতেও শোবো না, কখনো শোবো না। যারা বিশ্বাস সাথে শোয় না তারা কোনো আমলেই শোয় না। তাহলে সাডেনলি আগে পুত পবিত্র ছিল, বউ হওয়ার মতো ছিল, এখন সাডেনলি জামাত ইসলামপন্থীরা চরমনায় হয়ে গেছে, ওরা আর আধুনিক হয়ে গেছে, ওরা মৌলবাদী হয়ে গেছে। তাহলে খেয়াল করতেছেন এই যে স্লাট শেমিং এর পলিটিক্স, ইন্ডিভিজুয়ালি একটা মেয়েকে স্লাট শেমিং করতেছে, কালেকটিভলি একটা বড় বড় অংশকে স্লাট শেমিং করতেছে, পলিটিক্যালি তাকে অপর করতেছে, তাকে অন্য জিনিস বানাচ্ছে, তাকে মৌলবাদী বানাচ্ছে, তাকে জঙ্গি বানাচ্ছে, সে গণতন্ত্রের শত্রু, সে দক্ষিণপন্থী, সে ভারতের নিরাপত্তার হুমকি। এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান, ওরা আসলে কি মিন করে? ওরা মিন করে এরা হইল ভারতের নিরাপত্তার হুমকি, ওরা এইটা মিন করে। ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত না। এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে, পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরা মারা লাগে, মারবে, মনে রাখবেন, নিশ্চিন্তে মারবে। যদি আবার গুম করার নাটক করতে হয়, এবং দেখবেন সেদিন গুমের আর কোনো সমালোচনা হবে না, কারণ এই গুমটা হলো হালাল গুম। আওয়ামী লীগের আমলে গুমটা ছিল হারাম। এখন ওই স্ত্রী এখন হয়ে গেছে, ওরা এখন গুম করা যাবে। নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ইন্ডিয়ান ফ্রেমের পলিটিক্স করছে। এই জন্য আমরা যখন বারবার বলছি, বড় দলগুলো সবগুলোকে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে, জুলাই সনদের অধীনে সংসদ তৈরি হইতে হবে, জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে, তারা এটা মানতে পারে না। তারা দৌড়ায় খালি ৭২-এ চলে যায়, কারণ ৭২-এর ন্যারেটিভের সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো, তোমরা এই ফ্রেমে থাকো, তোমরা ক্ষমতায় আসার সমস্যা নাই, কিন্তু এই যে আওয়ামী লীগের দিল্লির যে ফ্রেম, এই ফ্রেম থেকে তুমি বের হয়েও না। ওই ফ্রেম থেকে বের হইলেই তোমাকে আমি নিরাপত্তার হুমকি বানিয়ে দিব, তোমাকে আমি জঙ্গিবাদের সমর্থক বানিয়ে দিব। আপনি চিন্তা করে দেখুন তো, এখন কোনো পত্রিকায়, ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ, বিএনপি জামাত একসাথে লেখে? খেয়াল করে দেখেন তো, কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী? জিয়াউর রহমান ওই ৭১ সালে শর্ট ছিল, মুক্তিযুদ্ধ করে না, এই কথা লেখে? খালেদা জিয়া সম্পর্কে কোনো বাজে কথা লেখে? তাহলে যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে, তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো, যেই বুদ্ধিজীবীরা, যেই চ্যানেলগুলো দিনরাত বিএনপি জামাত ট্যাগ করে রিপোর্ট করেছে, তারা কেউ আজকে এই কথাটা বলছে না কেন? কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলামপন্থীদেরকে মাইট দেওয়ার ব্যবস্থা করা যাবে না। মায়ের কাকে দিয়ে দেওয়া হবে? ওরে দিয়ে ওরে মাইট দেওয়া হবে। পক্ষ বুঝতে পারতেছেন? বিএনপি জামাত কেন আগে করছে? আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে,
পিটানোর ব্যবস্থা করছে না? পিটানোর জন্য যে বৈধতা সম্মতি উৎপাদন করা দরকার পুরোটা তারা করছে। অতএব সেই জায়গা থেকে কিভাবে কার ক্রেডিট কিভাবে ছিনতাই হয়। শেখ মুজিব 9 মাসকে জেলখানায় ছিল না ডুপ্লেক্স পাকিস্তানের বাংলো বাড়িতে ছিল? পড়ছেন আপনারা হিস্ট্রিতে? তার কুকের ইন্টারভিউ আসছে না, তারা যে রান্না করে খাওয়াইতো? পড়ছেন আপনারা? দেখছেন ইন্টারভিউতে? উর্দুতে আছে, ইংলিশে আছে, ইন্টারভিউগুলো পড়বেন। শেখ মুজিবকে যে রান্না করে খাওয়াইতো, কি ধরনের প্রিজনারের জন্য আলাদা কুক পর্যন্ত দেওয়া হয়, যিনি বাঙালি খাবার রান্না করতে পারেন। ধরেন আমি সাটগা এলো, জেলে গেলাম, বাইরে কইলাম যে ভাই ডিভিশন দিবেন, লগে সাটগা থেকে ওই মেজবানি খাবার দাবার রান্না করতে পারে, এরকম একটা শেফ দিতে হইব। দিয়ে দিল। ব্যাপারটা কেমন হলো? আমি জেলে থাকলাম, ব্যাপারটা এরকম। হ্যাঁ, প্রতিদিন পত্রিকা আসতেছে, পত্রিকায় খবর পড়তেছে, জানে না কি হইতেছে আবার পত্রিকা পড়ার পরে। মানে বয়ানটা দেখেন, মানে সে যে পুরো জাতিকে নিরস্ত্র রেখে পালায় চলে গেছে, একটা জাতিকে কত বড় মানে কাপুরুষ। এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে, তাকে মিথ্যাচারের কি পরিমাণ শিফট করতে হয়েছে তাকে চিন্তা করেন। এবং সে নিজে কোর্টে ওখানে জবানবন্দি দিচ্ছে যে আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি। কোর্টে, পাকিস্তানের কোর্টে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে, তো সে কোর্টে বলছেন আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি। এবং সেটার জন্য তো সে কাজও করছে, কাজ করে নাই। ভারত থেকে বাংলাদেশে এসে প্রথম কি বলছে? ভারতে গিয়ে গান্ধীরে বলছে না সৈন্য উঠায় ফেলতে হবে। তো শেখ মুজিব যদি এত ভারতপ্রেমী লোক হয়ে থাকে, এত যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে, তাহলে ভারতের সৈন্য উদ্র করলো কেন? যৌক্তিক প্রশ্ন না? দরকার নাই তো। ভারতের বাহিনী উঠে যেতে হবে কেন? ওই দিক থেকে ভুট্টো জাতিসংঘে বলছে এটা ডিসপিউটেড ল্যান্ড, এটা এখনো আমার ভূখণ্ড। শেখ মুজিব দিল্লি হয়ে ঢাকাতে এসে বলতেছে ভারতের সৈন্য চলে যেতে হবে। ইন্দিরা গান্ধীকে দিল্লি থেকে বলছে যে আপনার সোলজার উঠায় নিবেন, আপনি আমাদের সাহায্য করছেন, ধন্যবাদ। এইটা কি ভারতের ন্যারেটিভের সাথে যায় না পাকিস্তানের ন্যারেটিভের সাথে যায়? যে ঠিক আছে আলাদা হয়ে গেছেন, ফাইন, কিন্তু ভারতের পেটে ঢুকেন না। শেখ মুজিবকে তো এটাই বলা হয়েছে। আলটিমেটলি কি? আলাদা হয়ে গেছেন, যুদ্ধ হয়ে গেছে, ফাইন, কিন্তু আপনি ভারতের পেটে ঢুকেন না। পাকিস্তান কি জিনিস আর ভারত কি জিনিস, এটা শেখ মুজিবের থেকে ভালো কে জানে? তার আত্মজীবনে পড়ছেন না? 46-এ কিভাবে হিন্দু বাড়ি অ্যাটাক করছে, রায়ট করছে, এগুলো লিখছে না সব? 46-এর কলকাতার রায়টে শেখ মুজিব কোন লেভেলের মারামারি করছে এগুলো বলছে না? গোপালগঞ্জে, ফরিদপুরে কিভাবে হিন্দু বাড়ি পড়ায় টড়ায় দিছে, এগুলোর গল্প বলছে না সে? সো দুই রাষ্ট্রকেই সে ভালোভাবে চেনে। এখন এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের স্বাধীনতার আন্দোলন ছোট হয়? না, ছোট হয় না। এটা কোনোভাবেই আমার মুক্তির লড়াইটা ছোট হয় না। যেটা হচ্ছে, এই লড়াইটাকে কি আপনি দিল্লির চোখ দিয়ে ব্যাখ্যা করবেন, না এইটাকে আমার নিজস্ব একটা জনযুদ্ধ বাংলাদেশপন্থী চোখ দিয়ে ব্যাখ্যা করবেন? আমার রাষ্ট্রটাকে আমার মতো করে ব্যাখ্যা করবেন কিনা? এর মানে এটা কি যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে? প্র্যাকটিক্যালি সম্ভব? আমার সীমানা আছে। বাংলাদেশে কোনো মানুষ গত 54 বছরে বলছে আমি পাকিস্তান হইতে চাই? কেউ বলছে? কিন্তু দেখবেন যে প্রত্যেক দিন যারাই দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলে তারা বলে ও পাকিস্তানপন্থী। খেয়াল করছেন? আমরা কেউ কি কোনোদিন বলছি যে আমরা পাকিস্তান হইতে চাই? বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কোনোদিন বলছে 71-এর পরে? বলে নাই। তাহলে সেই জায়গাতে দেখেন, আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন, এটা হলো বিষয়। এগুলো বলার মানে এটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোট করছি। কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোট না। জেনুইনলি বৈষম্য হয়েছে, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে। পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না, এগুলো তো সত্য, ফ্যাক্ট। শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই, ওরে ক্ষমতা দিবেন না আপনি? আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে? ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন না। তো এই কারণে আমার মুক্তির লড়াই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বারবার যেটা বলছি যে এই আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে, কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে। এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি, যেই রাজনীতির পাটাতনের উপরে দল দাঁড়ায় থাকে, পন্থীরা তৈরি হয়, এইটা না বুঝলে যেটা হবে, 24 নিয়ে এমন বেশি রিগ্রেট করবে। আমরা যারা 24-এর কর্মী ছিলাম, আমাদেরকে লজ্জায় পড়তে হবে যে আমিও ছাত্রলীগ ছিলাম মনে হয় কোন এক সময়, আমিও মনে হয় আসলে
আমার ভুল বুঝাইছে। ওই যে ডাকসুরে মনে করছিলাম ক্যান্টিন, এখন থেকে নির্বাচন হয়। আমি বুঝছিলাম যে আসলে এই আন্দোলনটা করলে হাসিনা আরো 5 বছর থাকার কথা ছিল। আরে আপারে পাঠাই দিল ওই পারে, মানে তখন আমারও কষ্ট লাগবে, হাদিরও কষ্ট হবে, আত্মহত্যা করতে মনে চাইবে। এমন লড়াই করলাম যে হাসিনা পালায় গেল। আরে মানে আপনাকে শেমিং করতে করতে, স্লাট শেমিং করতেছে না, মেয়েদেরকে দেখতেছেন না, আমাদের পুরো 24-এর লড়াইটাকে স্লাট শেমিং করবে, পরিকল্পিতভাবে করতেছে। এবং এটার লেয়ার আফটার লেয়ার শেমিং আছে। আজকে হয়তো বিএনপিরে করতেছে না, জামাতরে করতেছে, আজকে হয়তো সাদিক কায়েমরে করতেছে। দেখেন কয়দিনের ভিতরে মেঘমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে, খেয়াল করছেন? মানে এই যে স্লাট শেমিং করা, ট্যাগিং করা ও অপরায়ণের রাজনীতি, সে তো তমুক, সে রাজাকার, সে আলবদর, খেয়াল করছেন কতদিনের ভিতরে এটা ফিরে আসছে? বামের খাওয়া ছিল, এইসব পোলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর। তাহলে দেখেন 1 বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে। এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অ্যালাউ করে কন্টিনিউয়াসলি, কি কি ফর্মে সে ফিরবে। আমরা এত কিছু বলছি, এত কিছু করছি, আমরা উদিচির পলিটিক্সটা কি কখনো বোঝার চেষ্টা করছি? ছায়ানট আসলে কি করে? ওকে আসলে শুধু গান গায়, ওর গানটাকে খুব নিরপরাধ একটা গান, শালিক পাখির গান। ওটা কি ওই যে লালনের গানের মতো, যে মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, নৌকা যেন ডোবে না। তো কি করবে? নৌকাটা কি হলে কি হবে? নৌকাটা তোলে কি করবে? মানে গানটা কি আসলে এরকম না? ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়া গায়া কবর দিতেছে, দেখছেন না? তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে। বিশ্বায়িত কেন্দ্রে শুধু বইয়ের হিসাব করেন একদিন, আপনারা যারা বিশ্বায়িত কেন্দ্রে যান, আমি তো বিশ্বায়িত কেন্দ্রের একসময় পাঠক ছিলাম, আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বইগুলো পড়ায় না। মাথায় রাখতে হবে শেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি, আর শেলফে যে বইগুলো নাই ওইটা আরো বড় রাজনীতি। তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না, এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন, বয়ান তৈরি করছেন, এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আপনারা বিশ্বায়িত কেন্দ্রে গিয়ে শেলফিকে দেখবেন আসলে ওরা কি বই পড়ায়। মানে এটা শুধু নীরব, মানে একটা নিরপরাধ লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই। এরকম যারা ছবির প্রদর্শনী করতেছে, এক্সিবিশন করছে, সে আসলে তার লড়াইটা কি, সে আসলে কি করে। তাহলে এই 24কে কেন্দ্র করে আমার প্রত্যেকটা কালচারাল ফ্রন্টকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে, তাকে নতুন করে নতুন চোখ দিয়ে দেখতে হবে যে কেন পাঠ্যপুস্তকে এই লেখকের বই পড়ানো হচ্ছে, এই লেখকের কবিতা পড়ানো হচ্ছে, এই লেখকের প্রবন্ধ পড়ানো হচ্ছে, কিন্তু আমার আজাদির লড়াইয়ের শত শত বছরের পক্ষের কোনো গল্প নাই কেন? আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন হিরো যারা ছিল, নায়ক যারা ছিল, একজনের গল্প নাই কেন? সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে কতগুলো হল আছে হিসাব করেন তো। সূর্য সেন আর প্রীতিলতার নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশে, শুধু হিসাব করেন। আল্লামা ইকবালের নামে হল থাকতে পারবে না কেন? What's wrong? হাবিলদার রজব আলীর নামে হল নাই কেন? সিরাজউদ্দৌলার নামে হল নাই কেন? কেন নাই? সমস্যা কোথায়? কখনো প্রশ্ন করছেন? মানে হলের নাম আছে, ঠিক আছে, ফাইন, কিন্তু অন্যটা নাই কেন? এবং প্রীতিলতার নামে হল করতে হবে, এইটা নিয়ে এই দেশে তো আন্দোলনও হয়েছে। তাহলে সূর্য সেন প্রীতিলতাকে, ক্ষুদিরাম দেখছেন না, একবার কি জানো ওর গান বানাইছে না, হ্যাঁ, একবার বিদায় দে না। তাহলে আমার সিরাজউদ্দৌলা নিয়ে গান নাই কেন? তাহলে যারা গত শতাব্দীতে হিন্দুত্ববাদী রাজনীতি করছে, আজকের বিজেপির রাজনীতি করছে, তাকে বাংলাদেশের তরুণদের কাছে, যুবকদের কাছে আইডিয়াল নায়ক বানানো হচ্ছে। আর সিরাজউদ্দৌলাকে বলা হচ্ছে কাপুরুষ ছিল, নারী আসক্ত ছিল। দেখবেন সিরাজউদ্দৌলার টাইটেলগুলো দেখবেন, সিরাজউদ্দৌলা সার্চ করেন, খুবই দুর্বল শাসক ছিল, এ আসলে পতনের উপযোগীই ছিল। ফ্রেমিংটা দেখেন, এই ফ্রেমিংটা হচ্ছে বয়ান, এবং এই ফ্রেমটা কে করছে, এই ক্যারেক্টারগুলো বোঝাও আপনার জরুরি। কোন কোন বাংলা পত্রিকা, কোন কোন ইংরেজি পত্রিকা। একসময় আমাদের ছোটবেলায় আপনার ওই মৃত্যুর পরে না ফেরার দেশে চলে গেছে এরকম কোনো কথা শুনি নাই কোনোদিন। উনি ইন্তেকাল করেছেন এবং ব্র্যাকেটে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখা থাকতো। এখন কি লেখে বড় বড় পত্রিকাগুলা?
না ফেরার দেশে চলে গেছেন। দাফন কাফন লেখে না, কি লেখে? শুধু শেষকৃত্য না, লাশ, লাশরে কি বলে? সব বলে, মরদেহ বলে, খেয়াল করছেন? লাশ বলে না। তাহলে দেখেন, এই যে শব্দের মধ্য দিয়ে দিয়ে আমার প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু আমার বিশ্বাস, আমার লড়াই, আমার ইতিহাসের পরম্পরা জড়িত আছে। ইন্তেকাল শব্দ কি শুধু একটা ইন্তেকাল, একটা ওয়ার্ড, একটা শব্দ না? এটা একটা ফিলিংস, এটা একটা আমার লড়াই, আমার বিশ্বাস, আমার সবকিছু জড়িত আছে। আমার কালচার, আমার তাহাজিব, তামুদ্দুন সবকিছু জড়িত না এই শব্দের সাথে। ইন্তেকালের মানে কি? এই জন্য আরবরা যখন দেখেছি, আরবরা বলে, অমুকের নাম বলে বলে ইন্তেকালা ইলা রাহমাতিল্লাহ, তিনি আল্লাহর রহমতের দিকে চলে গেছেন। আমরা যারা পরকালে বিশ্বাস করি, আমরা তো না ফেরার দেশে বলতে চাই, ওইরকম দেশ নাই তো, আছে? ওইরকম দেশ থাকলে তো মানচিত্রে থাকতো। না ফেরার দেশ নামে তো একটা দেশ থাকলে তো ওইটা মানচিত্রে থাকতো না। মানচিত্রে এরকম কোনো দেশ নাই তো। তাহলে যেই দেশের নাম মানচিত্রে নাই, সেটা দেশ হয় কিভাবে? দেশ মানে তো যেখানে গিয়ে বাস করা যায়। তাহলে ওই দেশটা তো বাস করার মতো দেশ না। বাস করার মতো দেশ হইলে তো ওটা মানচিত্রে থাকতো। তাহলে আমি এমন একটা দেশে যাচ্ছি, যেই দেশটাকে আসলে আপনি এই শব্দে ব্যাখ্যা করতে পারবেন না। আমরা যদি বারজাখের জীবন বলি অথবা পরকাল বলি, সেটাকে না ফেরার দেশ দিয়ে আপনি ইন্টারপ্রেট করতে পারবেন? এই শব্দে বোঝা যায় ওটা দুনিয়া ছেড়ে চলে গেছে, এটা বলতে হবে তো, এটা আরেক দুনিয়া তো। তাহলে এইভাবে শব্দ দিয়ে দিয়ে পত্রিকাগুলো কলকাতার শব্দ, সংস্কৃত শব্দ দিয়ে বাংলা শব্দ, যেই বাংলা শব্দ আরবি, ফার্সি, উর্দুর যে ঐতিহাসিক পরম্পরা ছিল, এই শব্দগুলো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে। এবং এমন এমন শব্দ আনছে, যে শব্দ দিয়ে আমি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে পারছি না। ইনকিলাব শব্দটা শুনলে কেমন মৌলবাদী লাগে, তাই না? আমার কয়েকজন বলছে এটা কেমন পাকিস্তানি লাগে, তাই না? খেয়াল করছেন? অথচ ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ। হিন্দু, মুসলমান, কংগ্রেস সবাই বলতো। কংগ্রেসের বড় বড় সভাতে ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হইতো। এখনো দেওয়া হয়। ভারতের পলিটিশিয়ানরা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই এই ইনকিলাব জিন্দাবাদের স্লোগান দেয়। এক্স্যাক্টলি। তাহলে এই যে শব্দগুলো সম্পর্কে আমাদের ভিতরে রিগ্রেট করানো হচ্ছে, তাহলে কোন কোন শব্দে আপনার আধিপত্যবাদের লড়াইটা প্রকাশ করা যাবে এবং কোন কোন শব্দে করা যাবে না, সেই শব্দের ডিকশনারি পর্যন্ত ঠিক করে দিচ্ছে আমাদেরকে। খেয়াল করেছেন? প্রত্যেকটা ট্যাগ। তাহলে ব্যক্তি, আমার শব্দ, আমার চিন্তা, আমার ইতিহাস, আমার যে ক্যারেক্টারগুলো ছিল, আমার জাতীয় নায়ক যারা ছিল, এদের প্রত্যেককে আমার জীবন থেকে সরায় ফেলছে। রিসেন্টলি একটা গান ভাইরাল হয়েছে, আমি তো গান টান শুনি টুনি না, আর গান শুনলে আমি আসলে, মানুষ তো গান শুনে রিল্যাক্সের জন্য, আমি গান শুনলে গানের ভিতরে চলে যাই, মানে থিমের মধ্যে চলে যাই, মানে মাথায় অন্য জিনিস কাজ করে। কোক স্টুডিওর একটা গান আসছে না রিসেন্টলি, দেখছেন? কোক স্টুডিওর গানটা যারা রিসেন্টলি শুনেছেন, আমি তাদেরকে অনুরোধ করবো নতুন করে আবার শুনতে। কালারটা দেখেন, এবং এই কালারটার সাথে কোন ধর্ম, কোন কালচারের সাথে মেলে, শুধু মিলায় দেখবেন। যে শিল্পীদেরকে, আর্টিস্টদেরকে যে পোশাকগুলো পরানো হয়েছে, বাংলা গান কি বাংলার মুসলমানরা শোনে না? তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল কস্টিউম ডিজাইন করা হচ্ছে, এবং দেখবেন নববর্ষের শাড়ি বলতে যে শাড়িগুলো বাজারে আনা হয়, যে রঙগুলোকে ডিসাইড করা হচ্ছে, এই রঙগুলোর সাথে রেজেম্বলেন্স কার, এটা কার সংস্কৃতির সাথে যায়, এটা কি ঐতিহাসিকভাবে আমার সংস্কৃতি ছিল? আপনি ভাই এমন একটা শাড়ি বানান যে শাড়িটা সবাই পরতে পারবে। আমার অন্য কোনো ধর্মের রং, বিশ্বাসের কোনো সমস্যা নাই তো ভাই, কিন্তু ওইটাকে আপনি সার্বজনীন করে আমারে পরতে বাধ্য করতেছেন কেন? আবার বলছেন তার এই চাপিয়ে দেওয়া রঙের শাড়িটা আমি যদি না পরি, তাহলে আমি লিবারেল না, আমি একটু মৌলবাদী, একটু কঠিন, একটু ওপেন মাইন্ডেড না। খেয়াল করতেছেন? মানে ইম্পোজ করতেছে যে আমি আসলে এরকম না, ওইরকম। এক্সাম্পল দেই আরেকটা, এই মানব কেন্দ্র ফাউন্ডেশন অথবা উন্নয়ন ফাউন্ডেশন একটা সংগঠন আছে, যে একটা মানবাধিকার সংগঠন, সুলতানা কামাল চালায়, এবং দেখবেন প্রতি মাসে সে এই সরকারের আমলে কি কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইটা সে প্রকাশ করছে, এবং এটা নিয়ে আমরা টকশোতে আবার প্রচুর উত্তর দিতে হয়। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আসাটায় কোনো দোষ নাই, এটা প্রত্যেকটা রাষ্ট্রকে, সমাজকে কন্টিনিউ করতে হবে, কারণ আমার কন্টিনিউয়াসলি ডেভেলপ করার জন্য আমাকে আমার সমালোচনাটা খুঁজতে হবে,
যে আমার রাষ্ট্র কোথায় কোথায় ভুল চলছে। প্রশ্ন হচ্ছে কি কি খবরগুলোকে আপনি কখন হাইলাইট করছেন? মানবাধিকার লঙ্ঘন তো গত 16 বছরে হয়নি। সুলতানা কামালদের মুখে তো কুলুপাটা ছিল, কই শুনি নাই তো সুলতানা কামালরা এত সিরিয়াসলি এই ভাষায় এই লঙ্ঘন হচ্ছে। মব হচ্ছে এই রকম লঙ্ঘনের কোনো ক্রাইটেরিয়া আগের রিপোর্টগুলোতে, আওয়ামী লীগের আমলের রিপোর্টে দেখি নাই। খেয়াল করতেছেন বয়ানের পার্থক্যটা কোথায়? মানবাধিকার সংগঠন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মবের মাধ্যমে, এটা সত্য। তাহলে এটা আওয়ামী লীগ থাকা অবস্থায় মব হচ্ছে, রাষ্ট্রীয় মব, দলীয় মব, এই রকম লঙ্ঘনের খবর রিপোর্ট আকারে কেন আসে নাই, এখন কেন আসছে? প্রশ্নটা কি বুঝাইতে পারতেছি? তাহলে এইটা আবার দেশের গুরুত্বপূর্ণ পত্রিকা গুরুত্বের সাথে প্রথম পেজে ছাপাচ্ছে। এখন এই মানবাধিকার সংগঠনটা কাদের রিপোর্টের উপরে ভিত্তি করে এই ইন্ডেক্স তৈরি করতেছে? ওই গুরুত্বপূর্ণ পত্রিকা যে তার প্রতিবেদনটা আবার প্রথম পেজে ছাপায়। খেয়াল করতে পারতেছেন? খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা, তিনি মবের খবর ছাপাচ্ছেন, মবের গুরুত্ব আলোকে একদম প্রতিদিন 2টা-4টা করে নিউজ করতেছে। এইটাকে আবার ওই মানব কেন্দ্র সংস্কার উন্নয়ন ফাউন্ডেশন তারা আবার গুরুত্ব আকারে এটাকে প্রতিবেদন আকারে ছাপাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট করতেছে, দেশে বিদেশে ইংলিশে ছাপাচ্ছে। ওই রিপোর্টের প্রতিবেদনটা আসার পরে ওইটা আবার ওই সকল পত্রিকার প্রথম হেডলাইন নিউজ, যে দেশে অমুকের রিপোর্ট, মানবাধিকারের এই লঙ্ঘনগুলো হয়েছে। এইটাকে কেন্দ্র করে আবার সারাদিন বিভিন্ন টেলিভিশনে বাইট রিপোর্ট যাচ্ছে, রাতের বেলা আবার টকশোতে ওইটা হইল প্রথম আলোচ্য সূচির বিষয়। বুঝাইতে পারতেছি? তাহলে বিষয়টা কি? এটা কি মানে খুবই নিরপরাধ একটা বিষয়, জাস্ট কোইন্সিডেন্স? সব ভালো মানুষটা চিন্তা করছে বেশি মাগরিবের আজান দিছে, নামাজ পড়তে হবে, ব্যাপারটা কি এরকম? মহল্লার সব ভালো মানুষ, আজান হয়েছে, নামাজ পড়তে হবে, ব্যাপারটা কি এরকম একটা জিনিস? না, এটা একটা আরোপিত জিনিস, পরিকল্পিত জিনিস। কেন সাডেনলি বলতেছে বাংলাদেশের ইতিহাসে এত সুশীল, সেকুলার, লিবারাল মানুষদের সরকার কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না ইতিহাসে। আওয়ামী লীগের সরকারও এর থেকে মৌলবাদীতে বেশি ভরা ছিল। সেই সরকারটাকে বলতেছে যে এই সরকার দক্ষিণপন্থীদের, জঙ্গিদের, মৌলবাদীদের উত্থানে সাহায্য করতেছে। খেয়াল করতেছেন? তাহলে এই সরকারটা কি করছে? এই সরকারটা আসলে গণতন্ত্র অ্যালাউ করছে। এখানে হেফাজতও মহাসমাবেশ করতে পারতেছে, বিএনপিও মহাসমাবেশ করতে পারতেছে, চরমনাইও পারতেছে, জামাত শিবিরও পারতেছে। তাহলে বিএনপির বড় বড় মহাসমাবেশের পরে দক্ষিণপন্থীদের উত্থান, এই রিপোর্টটা তো আসে না। তাহলে বাংলাদেশেরই অন্য রাজনৈতিক দল যে ভিন্ন রাজনীতি বিশ্বাস করে, তার মহাসমাবেশের পরে বড় বড় পত্রিকাগুলোতে বড় বড় কলাম আসতেছে। বুঝতে পারতেছেন? এইটা হলো বয়ানের রাজনীতি। অথবা আমি শেষ করে ফেলতেছি, মানে মোটা দাগে হচ্ছে, আমি যেটা বলবার চেষ্টা করছি, সব কিছুকে সাদা চোখে দেখবেন না। বাংলাদেশে এখনো 1/11-এর নতুন নাটক মঞ্চস্থ করবার জন্য চেষ্টা করা চলতেছে। 1/11 হইতে হইলে যেই যেই বয়ানকে প্রতিষ্ঠিত করতে হবে, যেই যেই গল্প বানাইতে হবে, যেই যেই মানুষকে শত্রু বানাইতে হবে, সেই শত্রু বানানোর কাজ দিন রাত চলছে। এবং গত সপ্তাহে দেখেছেন প্রচুর নড়াচড়া, দেখছেন না? হে হের লগে দেখা করে, হে হের লগে দেখা করে, হে হেরে রিপোর্ট দিতে যায়, হে হের লাগে আবার গোপনে মিটিং করে। বুঝছেন না? দেখছেন না? এত মিটিং কেন? প্রজাতন্ত্রের কর্মচারী, চাকর বাকর যারা চাকরি করে, এরা আবার এত মিটিং করা লাগে কেন? কর্মচারীদের এত মিটিং করতে হবে কেন? কারণ হইলো সে 1/11-এর নাটক তৈরি করতেছে, স্ক্রিপ্ট রেডি করতেছে। এই স্ক্রিপ্টের সাথে কিছু মস্কোতে পড়া কিছু তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদ আছে। এই সকল তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদদের আবার কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে। এই গবেষণা প্রতিষ্ঠানগুলোর মানে বিভিন্ন প্রশ্নবিদ্ধ রিপোর্ট আমরা ট্রানজিট দিলে সিঙ্গাপুর হয়ে যাবো, এগুলো আমাকে খাওয়াইছে না? সেই রিপোর্টগুলো আবার গুরুত্বপূর্ণ পত্রিকাতে, গুরুত্বের সাথে প্রথম পেজে আসার পত্রিকা আছে বাংলা, ইংলিশ। ওইটাকে রিসাইকেল করার আবার টেলিভিশন চ্যানেল আছে সারাদিন। ওইটাকে নিয়ে টকশো করার মতো আবার বুদ্ধিজীবীও আছে। বুঝাইতে পারতেছেন পুরো নাটক? এই 1/11-এর নাটক চক্রটা বোঝাটা হচ্ছে এই আমাদের নতুন প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি হাদি এবং আপনারা যারা সবাই 24-এর লড়াইতে ছিলেন, লড়াইটা করেছেন। এই লড়াইটা শেষ হয় নাই, ইনফ্যাক্ট আমি বলছি লড়াইটা শুরুই হয় নাই। নতুন বাংলাদেশ গড়বার যে লড়াই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই লড়াইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন
3.5 বছর পরে সেই লড়াইটা আবার হাইজ্যাক হয়ে গেছিল, সেই লড়াইটা আবার আমরা করতে চাই 24 থেকে। অতএব সেই লড়াইটা 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের তরুণদেরকে বুঝতে হবে যে আমাদের লড়াইটা বারবার কেন হাতছানি হয়ে যায়। আমরা নর্থ সাউথে গেলাম, একটা মেয়ে প্রশ্ন করলো, ভাই যা বললেন খালি লড়াই করতে বলেন, এই লড়াই করতে করতে তো জীবন শেষ হয়ে যাবো, জীবনটা এনজয় করবো কবে? এখন যে মেয়েটা ধরেন ডাকসুরে ক্যান্টিন মনে করছে, সে কিন্তু এখন বড় কষ্টে আছে যে ডাকসুতে নির্বাচন হয়, এটা কত স্ট্রেসফুল কাজ, কারে ভোট দিব, কাউরে চিনি না, তার জন্য এটা স্ট্রেসফুল না? ডাকসু কত একটা আরামের জায়গা ছিল, যাইতাম টাইতাম, চা কফি খাইতাম, এখন ওখানে গিয়ে আবার ভোট দেওয়া লাগবে, আবার কাউরে চিনি না, ব্যক্তিরেও চিনি না, দলও বুঝি না, রাজনীতিও বুঝি না। এই যে বিশাল না বোঝা, ডাকসুতে নির্বাচন হয়, এই বিশাল গোষ্ঠী আছে না, এই গোষ্ঠী যদি বয়ান না বুঝে, তারা তো ঢিল মারতে আসছিল গত বছর, ওরা আগামীর ঢিলটা কিন্তু আমার আপনার বিরুদ্ধে মারবে, মনে রাখেন। এটাই হচ্ছে বয়ানের রাজনীতি। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।